হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপ বিট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিট ম্যাথ বেঙ্গলি। আগের দিন তোমাদের লিমিট পড়িয়েছিলাম। তো আগের দুটো ভিডিওতে তোমাদের লিমিট জিনিসটা কি সেই সম্বন্ধে বলেছিলাম, তারপরে লিমিট অফ দ্য ভেরিয়েবল সম্বন্ধে বলেছিলাম, এক্স টেন্স টু এ প্লাস, এক্স টেন্স টু এ মাইনাস জিনিসটা কি, এবং এক্স টেন্স টু এ জিনিসটা কখন এক্সিস্ট করবে এবং জিনিসটার মানে কি সেই সম্বন্ধেও বলেছিলাম। আবার তোমাদের লিমিটিং ভ্যালু সম্বন্ধে বলেছিলাম যে লিমিট এফ এক্স এক্স টেন্স টু এ প্লাস, লিমিট এফ এক্স এক্স টেন্স টু এ মাইনাস, দুটোকে কি বলা হয়, একটাকে রাইট হ্যান্ড লিমিট বলা হয়ে থাকে, একটাকে লেফট হ্যান্ড লিমিট বলা হয়ে থাকে, এবং দুটো ইকুয়াল টু হয়ে থাকলে তখনই লিমিটটা এক্সিস্ট করে থাকবে, সেটাও বলেছিলাম। তারপরে তোমাদের লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালুর মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো বলেছিলাম। কিছু এক্সাম্পল সম্বন্ধেও আমি আগের দিন আলোচনা করেছিলাম। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেছিল। তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো যে দেখো এখানে বলা আছে যে লিমিট এফ এক্স এক্স টেন্স টু ইনফিনিটিভ ইকুয়াল টু L1, আবার লিমিট এফ এক্স এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ সমান L2। এই দুটোর অর্থটা কি, এই দুটোর অর্থ কি, চলো তাহলে শুরু করি। দেখো এখানে কি বলেছে, প্রথমটাই আসছে, আমি এই এক নম্বরটাই আসছে, এটা এক নম্বর নাম দিলাম, এটাকে দু নম্বর নাম দিলাম। এক নম্বরে কি বলছে, এক নম্বরে বলছে যে লিমিট এফ এক্স এক্স টেন্স টু ইনফিনিটিভের জন্য L1 মানা হয়েছে। তার মানে কি হচ্ছে, তার মানে এক্স আগের দিন এক্স টেন্স টু ইনফিনিটিভ জিনিসটা কি বলেছিলাম না, এক্স এর মানটা ক্রমশ বৃদ্ধিমান হয়ে যাচ্ছে, মানে বাড়ছে তো বাড়ছে। তুমি যদি একটা সংখ্যা কল্পনা করে থাকো, যদি 1000 তার থেকেও বেশি এক্সটা তার থেকেও বেশি একটা সংখ্যার দিকে যাচ্ছে, মানে এক্স টেন্স টু ইনফিনিটিভ মানে হচ্ছে এক্সটা কোন একটা ফাইনাইট নাম্বারের দিকে যাচ্ছে না, ইনফাইনাইটের দিকে যাচ্ছে। ইনফাইনাইট নাম্বারটা আমি আগের দিনই বলেছিলাম, এটা কোনো একটা নাম্বার নয়, এটা জাস্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা কি না, কনসেপ্টটা হলো যে তুমি যা একটা সংখ্যা কল্পনা করতে পারো তার থেকেও বড় একটা সংখ্যা। ইনফিনিটিভ মানে হচ্ছে তুমি যে একটা সংখ্যা কল্পনা করতে পারো তার থেকেও একটা বড় সংখ্যা, ঠিক আছে। তার মানে কি এক্সটা কোনো একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যাচ্ছে না, এক্সটা সবসময় পজিটিভ, মানে এটা যদি জিরো ধরে থাকি তাহলে জিরোর থেকে বড় সংখ্যার দিকে যাচ্ছে তো যাচ্ছেই, কোনো একটা নির্দিষ্ট সংখ্যার দিকে সে যাচ্ছে না। তার জন্য কি হচ্ছে, তার যে লিমিটিং ভ্যালুটা, তার যে লিমিটিং ভ্যালু সেটা দেখো একটা নির্দিষ্ট পয়েন্টে যাচ্ছে। আমরা আগের দিন দেখেছিলাম যে কি দেখেছিলাম না, লিমিটিং ভ্যালুটা যে এক্স টেন্স টু ওয়ান যদি হয়ে থাকে, মানে কোনো একটা নির্দিষ্ট দিকে যদি যেতে থাকে, ওয়ানটাকে যদি আমি এ বলে থাকি, তার জন্য তার লিমিটিং ভ্যালুটা ইনফাইনাইট হয়ে থাকছে। এরকম একটা এক্সাম্পল দেখিয়েছিলাম আগের দিনই, দেখেছিলাম যে লিমিট এক্স টেন্স টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের জন্য তার লিমিটিং ভ্যালুটা হচ্ছে প্লাস ইনফিনিটিভের দিকে যাচ্ছে। এটা ঠিক উল্টো কেসটা, এটা কি কেসটা না, এটা হচ্ছে যে এক্সটা যাচ্ছে ইনফিনিটিভ দিকে, মানে যে চলটা, এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা যাচ্ছে ইনফিনিটিভ দিকে, তার জন্য কি হচ্ছে না, তার লিমিটিং ভ্যালুটা একটা ফাইনাইট নাম্বারের দিকে যাচ্ছে। এটাও একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি। আবার দু নম্বরটা বলছে যে যদি এক্স চলটা মাইনাস ইনফিনিটিভ, তার মানে কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, জিরো থেকে দূরে সরে যাচ্ছে, এদিকে কোন দিকে, বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে দূরে সরে যাচ্ছে, মাইনাসের দিকে যাচ্ছে, মাইনাস বাড়ছে তো কমছেই সে, ঠিক আছে। এর জন্য তার লিমিটিং ভ্যালুটা একটা ফাইনাইট নাম্বার হয়ে থাকছে। হ্যাঁ, এবার চলো প্রথম একটা এক্সাম্পল দেখে রাখি। কি এক্সাম্পল না, প্রথমেই দেওয়া আছে যে লিমিট 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ, তার জন্য দেখবা এর যে মানটা, এই যে লিমিটিং ভ্যালুটা সেটা দেখবে 1 হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ, দেখো তাহলে এখানে যে ফাংশনটা এফ এক্স, আমি ফাংশনটা কি হবে না 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার ফাংশন, এটাকে আমি ওয়াই ধরতে পারি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ধরতে পারি আমি, ঠিক আছে। এবার দেখো এই যে এক্স এর মানটা কোন দিকে যাচ্ছে, মাইনাস ইনফিনিটিভ দিকে, মানে কি হচ্ছে, যদি এক্স এর মানটা আমি -10 ধরি, পরক্ষণেই -20 হতে পারে, তারপরে পরক্ষণেই -100 হতে পারে, মানে এদিকে যাচ্ছে তো যাচ্ছেই, এদিকে যাচ্ছে তো যাচ্ছে, তাই তো হয়। এই যে আমি যদি সংখ্যারেখ চিত্র আঁকি, তাহলে এখানে যদি -10 থেকে থাকে, এদিকে যদি -100 থেকে থাকে, এখানে যদি -1000 থেকে থাকে, তার মানে কি এক্স এর মানটা এই দিকে যাচ্ছে তো যাচ্ছে এদিকে। তার মানে আমি ধরি এক্স সমান, যদি এখন আমি ধরি -10 যদি ধরে থাকি, তাহলে সেক্ষেত্রে দেখি আমাদের কি হয়ে থাকে এফ এক্সটা, তাহলে ওয়াইটা কত হবে, -10 এর জন্য ওয়াইটা দেখো এফ এক্সটা কত হচ্ছে 1 প্লাস 2 বাই -10 এর স্কোয়ার, তাই তো। তাহলে তার জন্য কি হচ্ছে 1 প্লাস 2 বাই, দেখো একমাত্র স্কোয়ারের ক্ষমতা থাকে মাইনাসকে প্লাস করা, তাহলে প্লাস হয়ে গেল, আর 10 স্কোয়ার মানে কত হচ্ছে 100 হয়ে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে এটা মানে কত হচ্ছে 1.0.02, তাই তো, এটাই হবে তো। এবার তাহলে কি হচ্ছে 1.02 হচ্ছে এটা। এবার ওয়াই এর মানটা, এক্স এর মানটা যদি আমি ধরি -100 যদি ধরে থাকি, তাহলে ওয়াই সমান কত হবে 1 প্লাস 2 বাই -100 স্কোয়ার, তাহলে এখান থেকে কি হবে 1 প্লাস 2 বাই 100 পিঠে দুটো শূন্য আরো বেশি হয়ে গেল, তাহলে কত হলো 1 প্লাস 0.0002, তাই তো, 1 2 3 4
1 2 3 4 ঠিক আছে। তাহলে 1.0002। আবার দেখো x সমান যদি -1000 যদি নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে y সমান হবে যে 1 + 2 / -1000 স্কয়ার। তাহলে কি হবে 1 + 2 / 1000 পিঠে 3টে শূন্য আরো, তাহলে কত হলো 1 + 0.0000002, তার মানে 1.0000002 1 2 3 4 5 ঠিক আছে। তাহলে দেখো x এর মানটা দেখো তুমি কোন দিক থেকে বাড়াচ্ছিলে না, এ দেখো x এর মানটা 0 থেকে তোমার এই বাঁ দিকে দূরে সরে যাচ্ছে। দেখো এই যে পরক্ষণে তোমার দেখো -10, তারপরে দেখো -100 -1000 কতখানি ডিফারেন্সে বাড়ছে, তাহলে দেখো বেড়ে যাচ্ছে। তাহলে এদিকে তোমার মানে কমে যাচ্ছে এদিকে, তাহলে কত -10 তার থেকে আরো ছোট দেখো, -100 তার থেকে আরো ছোট দেখো -1000, তাহলে এদিকে কমছে তো কমছে, এদিকে যাচ্ছে এক্সট্রা, তাহলে -ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে বলা যেতে পারে এক্সট্রা -ইনফিনিটি দেখে। তাহলে y এর মানটা সেই ক্ষেত্রে দেখো 1.02, তারপরে দেখো 1.0002, তাহলে এর থেকে দেখো এ আরো কম, তাহলে 1 তারপরে আবার দেখো 1.00 5টা 0 তারপরে 2 হচ্ছে, তাহলে দেখো এটা আরো ছোট। তার মানে y এর মানটা কোন দিকে যাচ্ছে, সংখ্যা রেখা চিত্র যদি আঁকি তাহলে y এর মানটা কোন দিকে যাচ্ছে, y এর মানটা দেখো কোন দিকে যাচ্ছে, তাহলে y এর মানটা দেখো এই দিক থেকে তোমার এইখানে আসছে y এর মানটা, এটা 1 তো, তাহলে y এর মানটা তাই তো, এ দেখো এটা যা বড়, এটা তার মানে 1 এর থেকে বড়, তার মানে এই দিক থেকে আসছে পয়েন্টগুলো, এই দিক থেকে তোমার 1 এর দিকে আসছে, তার মানে এর লিমিটিং ভ্যালুটা কত হবে, এর লিমিটিং ভ্যালুটা তাহলে 1 হয়ে যাচ্ছে, তাই তো, এর লিমিটিং ভ্যালুটা তাহলে 1 হচ্ছে। এখান থেকে তাহলে ক্লিয়ার হয়ে গেল। আবার দেখো আবার একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো প্লাস ইনফিনিটিভের জন্য তাহলে দেখাচ্ছি। এই ক্ষেত্রে দেখো এখানে লিমিট 1/x x টেন্ডস টু ইনফিনিটিভ, তার জন্য দেখাবো আমি 0 দিকে যাচ্ছে লিমিটিং ভ্যালুটা, কি করে যাচ্ছে, আমি fx সমান ধরে নেবো, fx মানে y ধরে নেবো, y সমান 1/x ধরে নিলাম। এবার কি করবো দেখো প্লাস ইনফিনিটিভের দিকে যাচ্ছে, তাই তো, এটা প্লাস ইনফিনিটিভের দিকে আছে, তাহলে আমি x সমান, তাহলে x এর মানটা কোন দিক থেকে যাচ্ছে, তাহলে এদিকে যাচ্ছে, তাই তো, x এর মানটা এদিকে বেরিয়ে যাচ্ছে ইনফিনিটিভ, তো প্লাস ইনফিনিটিভ দিকে আছে, তাহলে এদিকে তো ইনফিনিটিভ হচ্ছে, প্লাস ইনফিনিটিভ দিকে যাচ্ছে। তাহলে x এর মানটা আমি এখন ধরবো x সমান যদি 10 ধরি, সেক্ষেত্রে তাহলে 1/x টা কত হচ্ছে, তাহলে দেখবো, তাহলে fx টা কত হবে, x এর মান 10 হলে 1/10, তার মানে 0.1 হবে, তাই তো। x এর মানটা যদি 100 হয় তাহলে fx টা কত হবে 1/100, তার মানে 0.01 হয়ে থাকবে। x এর মানটা যদি 1000 হয়ে থাকে তাহলে fx এর মানটা কোন দিকে হবে, তাহলে 1/1000 মানে 0.001 হয়ে থাকবে। তাহলে fx এর মানটা তুমি দেখো তাহলে কোন দিকে যাচ্ছে, fx এর মানটা তুমি দেখো এখানে যদি fx টা তুমি যদি এদিকে যাই, মানে yটা দেখো তোমার যে 0 দিকে যাচ্ছে, তাই তো, কমতে যাচ্ছে তো, এই তো 0.1 মানে 1 এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়, এটা তো 1 এর থেকে ছোট 0 থেকে বড়, এটা তো এর থেকে আরো ছোট, এর থেকে তো এ আরো ছোট, তারপরে তো আরো ছোট এ, তার মানে কি যাচ্ছে এই দিকে গমন হচ্ছে, তার মানে জিনিসটার গমনটা এই দিকে হচ্ছে, কার দিকে হচ্ছে, 0 দিকে হচ্ছে, কিন্তু 0 তো পেরিয়ে যাচ্ছে না, 0 দিকে হবে, তাহলে সব থেকে ছোটটা কি হতে পারে, 0 তে যাবে, তাহলে 0 তে গিয়ে অ্যাপ্রোচ করতে, এখানে গিয়ে পড়তে পারে একেবারে, তার মানে কি হবে, অতএব তাহলে এই যে লিমিটিং ভ্যালুটা, লিমিট অফ 1/x x টেন্ডস টু ইনফিনিটিভ এর যে লিমিটিং ভ্যালুটা সেটা কি হবে 0 হতে পারে। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে এবার আমি কিছু উপপাদ্য সম্বন্ধে আসছি, যে ফান্ডামেন্টাল লিমিট থিওরেম যেগুলোকে বলা হয়ে থাকে। হ্যাঁ, দেখো কি কি থিওরেম ইউজ করে থাকতে পারো, তো এগুলো অঙ্ক করার সময় এইগুলো ইউজ করতে হয়ে থাকে, ঠিক আছে সাধারণত। এবার হচ্ছে ধরো লিমিট অফ x টেন্ডস টু a c অফ fx যদি থেকে থাকে, c অফ c মানে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট, যেমন ধরো আছে, ধরো fx টা ধরো আছে এখানে 2x² + 5 আছে, আর c টা ধরো এখানে 5, কনস্ট্যান্ট বলেছি 5 আছে, তার মানে কি হবে এক্ষেত্রে c অফ fx মানে কেমন হবে, তাহলে 5 × 2x² + 5 এরকম ধরনের থাকবে। তার আগে যদি লিমিট বসাই, লিমিট অফ x টেন্ডস টু a, ধরো এটা ধরো তুমি 2 ধরতে পারো, এখানে এটা a সমান 2 ধরলাম, এখানে 2 ধরলাম, বা এই রাখতে পারো, এটাও একটা কনস্ট্যান্টের দিকেই যাচ্ছে তোমার এক্সট্রা একটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হয়ে থাকে না, এটা সমান হয়ে থাকে যে c অফ লিমিট fx x টেন্ডস টু a হয়ে থাকে, তার মানে কি এটা সমান আমি লিখতে পারবো 5 লিমিট 2x² + 5 x টেন্ডস টু কি লিখতে পারি 2 লিখতে পারি, মানে এটাকে কমন নেওয়া যায়, তারপরে এল লিমিট করতে পারি, তার মানে যদি কোনো একটা কনস্ট্যান্ট যদি কোনো একটা ফাংশনের সাথে গুণ হয়ে থাকে, সেই কনস্ট্যান্টটাকে সামনে রেখে আমি ফাংশনের ভেতর লিমিটটাকে ঢুকিয়ে দিতে পারি, এর মানে এটাই, ঠিক আছে ক্লিয়ার। আবার যোগ বিয়োগের ক্ষেত্রে ধরো অনেকগুলো ফাংশন আছে, ধরো fx আছে, প্লাস আছে, gx আছে, ধরো hx, আলাদা আলাদা ফাংশন দিচ্ছে, তাহলে এইগুলোকে ধরো আমি এক্স গুলোকে কোন দিকে নেবো, সব এক্স এরই ফাংশন, কিন্তু এগুলো আলাদা ফাংশন হলেও কি হবে, এগুলো সব এক্স এরই ফাংশন, তো এইগুলোকে আমি কি করব না এর দিকে নিয়ে যাবো, এর যে ভেরিয়েবলের লিমিটটা সেটা কি কোন দিকে এর দিকে নিয়ে যাবো, সেটা সমান আমি লিখতে পারি সবকটাকে আলাদা আলাদা করে লিখতে পারি, লিমিট অফ fx x টেন্ডস টু a প্লাস লিমিট অফ gx x টেন্ডস টু a
প্লাস লিমিট অফ এইচ এক্স এক্স টেন্স টু এ, এটা লিখতে পারি আমি এখান থেকে। আবার যদি মাইনাস থাকে সেক্ষেত্রেও আমি তাই লিখতে পারি। ধরো এফ এক্স মাইনাস জি এক্স যদি থেকে থাকে সেক্ষেত্রে যদি আমি লিমিট বসাই এক্স টেন্স টু এর দিকে যদি নিয়ে যাই, সেটাকে আমি লিখতে পারি লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এ মাইনাস লিমিট অফ জি এক্স এক্স টেন্স টু এ লিখতে পারি। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত। এবার গুণের ক্ষেত্রে আসছি। গুণের ক্ষেত্রে যদি করি, ধরো এফ এক্স আর জি এক্স দুটো ফাংশন, এক্স এরই দুটো ফাংশন, যেখানে এক্সটাকে নিয়ে যাচ্ছি কোন দিকে, ধরো এ এর দিকে নিয়ে যাচ্ছি। এ মানে হচ্ছে যে এখানে একটা কোনো ফাইনাইট নাম্বারের দিকে নিয়ে যাচ্ছি, মানে ইনফিনিটিভ নয় কিন্তু, মানে ইনফাইনাইট কোনো একটা নাম্বারের দিকে নিয়ে যাচ্ছি না। এ মানে হচ্ছে এখানে যে কোনো একটা ফাইনাইট নাম্বার হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা সমান হতে পারে লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এ, মানে প্রত্যেকটা ফাংশনের লিমিট করে তাদের গুণ করাও যা, আর তাদের ফাংশন দুটো গুণ করে তাদের লিমিট করাও তাই। ঠিক আছে, এক্স টেন্স টু এ, এই দুটো। আবার ভাগের ক্ষেত্রে লিমিট অফ এফ এক্স বাই জি এক্স, মানে দুটো ফাংশনকে ভাগ করে তার যে লিমিট করলাম সেটা মানেও যা, সেই ফাংশনগুলোকে লিমিট করে ভাগ করার মানেও তাই, লিমিট করে তাদের ভাগ করলাম। একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু সবসময় এই যে নিচের যে লিমিটটা সেটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে পারে, নট ইকুয়াল টু জিরো হতে হবে। কেন হতে হবে নিশ্চয়ই জানো তোমরা, কারণ কোনো সংখ্যাকে নিশ্চয়ই জিরো দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রেই তোমার তাই জন্যই তোমার এটা নট ইকুয়াল টু জিরো হয়ে থাকবে। তাহলে এই পর্যন্ত তাহলে ক্লিয়ার। এবার আসছি আমরা একটা থিওরেম সম্বন্ধে, যেটাকে বলা হয় স্যান্ডউইচ থিওরেম বলা হয়ে থাকে, যে থিওরেমটাকে স্যান্ডউইচ থিওরেম বলা হয়ে থাকে। ধরো তিনটে ফাংশন আছে, ধরো একটা এফ এক্স, একটা জি এক্স এবং একটা এইচ এক্স, তিনটে ফাংশন আছে। ঠিক আছে, তিনটে ফাংশনকে এমন ভাবে তাদের মধ্যে রিলেশন আছে যে দেখো, এটা দেখো এফ এক্সটা জি এক্স এর থেকে ছোট হতে পারে আবার সমানও হতে পারে, জি এক্সটা এইচ এক্স এর থেকে ছোট হতে পারে আবার সমানও হতে পারে। তাহলে কেমন কন্ডিশন আছে দেখো, এফ এক্সটা জি এক্স এর থেকে ছোট হতে পারে আবার সমানও হতে পারে, জি এক্সটা এইচ এস এর থেকে ছোট হতে পারে আবার সমানও হতে পারে। আবার এদের দুজনের লিমিটিং ভ্যালু যদি, এই যে লিমিট অফ এফ এক্স একই চলের যেদিকে যাবে এক্স টেন্স টু এর দিকে, লিমিট এফ এক্স এক্স টেন্স টু এ সমান যদি এল হয়ে থাকে, আবার অ্যান্ড লিমিট এইচ এক্স এক্স টেন্স টু যদি এর জন্য যদি এল হয়ে থাকে, মানে এদের দুজনার এই যে শেষ দুটো প্রান্তের, এই শেষ দুটো প্রান্তের লিমিটিং ভ্যালু যদি সমান হয়ে থাকে, ইকুয়াল যদি হয়ে থাকে, তবে এই যে মাঝের যেটা আছে এরও লিমিটিং ভ্যালু এটাই হয়ে থাকবে। তবে এর যে লিমিটিং ভ্যালু মানে জি এক্স এর লিমিটিং ভ্যালুটা ওই পয়েন্টেই এক্স টেন্স টু এ পয়েন্টের জন্যই তোমার এলই হয়ে থাকবে। ক্লিয়ার? তাহলে কি হয়েছে, তিনটে ফাংশন যদি এইরকম কন্ডিশনে থেকে থাকে এবং এদের দুজনের লিমিটিং ভ্যালু যদি সমান হয়ে থাকে, তবে এই মাঝেরটার লিমিটিং ভ্যালুও এদের সাথে সমান হয়ে থাকবে। এটাই স্যান্ডউইচ বলে গেছে, এটাকে স্যান্ডউইচ থিওরেম নামে পরিচিত। এটা ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার আসি আর একটা জিনিস সম্বন্ধে, যদি এফ এক্স লেসার ইকুয়াল টু জি এক্স যদি হয়ে থাকে, তবে লিমিট অফ এফ এক্স এক্সটেন্স টু এ লেসার ইকুয়াল টু লিমিট অফ জি এক্স এক্সটেন্স টু এ, এটা হয়ে থাকবে। এটা হলে এটা হয়ে থাকবে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার আসছি আর একটা থিওরেম আছে, দেখো এখানে দেখো লিমিট অফ এফ এক্স এক্সটেন্স টু এ ইকুয়াল টু যদি এল হয়ে থাকে এবং লিমিট অফ ফাই ওয়াই ওয়াই টেন্স টু এল ইকুয়াল টু যদি ফাই এল হয়ে থাকে, যেখানে কিন্তু ওয়াই ইকুয়াল টু এফ এক্স এবং এ এল ফাই এল এগুলো সব কিন্তু কনস্ট্যান্ট হয়ে থাকবে। হ্যাঁ, সসীম হয়ে থাকবে। মানে কনস্ট্যান্ট মানে হচ্ছে যে তোমার নির্দিষ্ট একটা ভ্যালু থেকে থাকবে, ইনফাইনাইট থাকবে না বা অন্য কিছু থাকবে না, একটা নির্দিষ্ট ভ্যালু মানে 1 2 3 4 যেমন হয়ে থাকে সেরকম হয়ে থাকবে। এই কন্ডিশন যদি হয়ে থাকে, তবে লিমিট অফ ফাই অফ এই যে ওয়াই এর জায়গায় ওয়াই সমান কি বলেছে, এই যে ওয়াই সমান বলেছে এফ এক্স, তাহলে ওয়াই এর জায়গায় আমি এফ এক্স লিখতে পারি, এখানে এক্স টেন্স টু, এখানে তখন আমি লিখতে পারবো এক্স টেন্স টু এ লিখতে পারবো। এটা তখন এক্সিস্ট করবে যদি এই কন্ডিশন গুলো হয়ে থাকে, তবে এটা এক্সিস্ট করবে। শুধু এক্সিস্টই করবে না, এটা ইকুয়াল টু হয়ে থাকবে ফাই অফ লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এ। তার মানে ফাই এর ভেতর দিয়ে ঢুকে যাবে, মানে এই ফাংশনের লিমিট হয়ে থাকে, ফাই এর ভেতর ঢুকে এই ফাংশনের লিমিটটা হয়ে থাকবে তখন। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার আমি কিছু এক্সাম্পল সম্বন্ধে আসবো। দেখো প্রথমেই দিয়েছে যে প্রমাণ করো যে লিমিট এক্স টু দি পাওয়ার এন এক্স টেন্স টু এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হবে। এইগুলো প্রমাণ করব।
দেখো এই প্রমাণগুলো একটু আগেই যে সমস্ত উপপাদ্যগুলো বললাম, ফান্ডামেন্টাল লিমিট থিওরেম যেগুলো বললাম আমি, সেইগুলোকে কাজে লাগিয়ে আমি এখানে এই প্রমাণগুলো করব। চলো দেখো কি করে করছি। আমি লিমিট লিখলাম, লিমিট x টু দি পাওয়ার n x টেন্ডস টু a ইকুয়াল টু কি করে লিখছি আমি, দেখো এটা আমি যেটা ছিল সেটা লিখে দিলাম এইটুকু। আমি এই xnটাকে ভাঙবো, xnটাকে কেমন করে ভাঙবো, x ইন্টু ডট করে x লিখলাম। কতগুলো x লিখলাম, n টাইম। কেন লিখলাম দেখো, যদি x স্কোয়ার থাকতো তাহলে আমরা কি লিখতাম, x ইন্টু x লিখতাম না। x কিউ যদি থাকতো তাহলে কটা x লিখতাম, x ইন্টু x লিখতাম। x টু দি পাওয়ার 4 থাকলে কতগুলো লিখতাম, x ইন্টু x, চারটে x এর গুণফল লিখতাম, তবেই তো x এর উপরে 4 থাকতো। তাহলে এই রকম করে যদি আমি চলতে থাকি, x টু দি পাওয়ার n এ কতগুলো x থাকবে, তাহলে x ইন্টু ডট করে x টু x, তাহলে কতগুলো x থাকবে, n টাইম থাকবে, n টাইম মানে n খানা x থেকে থাকবে এখানে। তাই তো, তাহলে হয়ে গেল এইটুকু ক্লিয়ার। তাহলে এবার আমি কি করব, দেখো গুণের ক্ষেত্রে আমি একটা ফর্মুলা বলেছিলাম যে এফ এক্স এবং জি এক্স যদি গুণ হিসেবে থেকে থাকে তাহলে তাদেরকে গুণ করে লিমিট করাও যায়, তাদের প্রত্যেককে লিমিট করে গুণ করাও তাই মানে হয়ে থাকে, সেটা আমি বলেছিলাম নিশ্চয়ই। তার মানে কি, তাহলে এখানে প্রত্যেকটাকে আমি গুণ এখানে লিমিট করি তাই তারপরে গুণ করবো, তাহলে এটা মানে যা হচ্ছে, মানে এটা মানে যা হবে, মানে প্রত্যেককে গুণ করে লিমিট করা মানে যা হবে, তাহলে প্রত্যেকের লিমিট করে গুণ করাও তো তাই হবে। তাহলে প্রত্যেকের লিমিট করি, তাহলে এই লিমিট এক্স টেন্ডস টু এ ইন্টু লিমিট x tends to a into limit x tends to a ডট করে লিমিট x tends to a, এরকম করে কতগুলো থাকবে, তাহলে এরকম টাইপের কতগুলো থাকছে, এখানে n টাইপ থাকবে তো, n টাইপ থাকবে তো। কেন n টাইপ থাকবে না, কারণ এখানে x কতগুলো আছে, এখানে n টাইপ আছে, আমি প্রত্যেকটা x এর জন্য তো একটা করে লিমিট করছি এরকম করে, তাহলে n টাইপ থাকবে। তাহলে প্রত্যেককে তাহলে লিমিট বসালে কত হবে, দেখো a বসিয়ে দাও, তাহলে a হচ্ছে ইন্টু a হচ্ছে, তাহলে a হচ্ছে ডট করে a হচ্ছে, তাহলে কতগুলো a থাকছে, n টাইম থাকছে। তাই তো, মানে n টাইম মানে এখানে n সংখ্যক লিখতে পারো বাংলায়। হ্যাঁ, এটা ইকুয়াল টু a টু দি পাওয়ার n লিখে দিলাম। তাই তো, n খানা আছে তো, n খানাই আছে তো, তাহলে n খানা এর গুণফল কত কি হবে, x টু দি পাওয়ার, এখানে যেমন n খানা x এর গুণফল x টু দি পাওয়ার n হলো, তাহলে n খানা এর গুণফল a টু দি পাওয়ার n হয়ে থাকবে। তাহলে প্রমাণ হয়ে গেল, লিমিট x টু দি পাওয়ার n x টেন্ডস টু a ইকুয়াল টু a টু দি পাওয়ার n হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাহলে প্রুফ হয়ে গেল। এবার আমি এটা প্রুফ করবো। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে px মানে হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন দিয়ে দিয়েছে, তাহলে px মানে হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন যেটা এইটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা দেখো a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 এরকম করে চলতে থাকছে, যেখানে দেখো x এর যে পাওয়ারটা x টু দি পাওয়ার n আছে, তারপরে দেখো x এর পাওয়ারটা দেখো n মাইনাস 1 মানে একটা এক কমলো, তারপরে আবার এক কমলো, তাহলে x এর পাওয়ারটা আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকছে। হ্যাঁ, দিয়ে এক সময় গিয়ে 1 হয়ে গেছে, দেখো x টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেছে, x টু দি পাওয়ার 0 এখানে কিন্তু কিছু নয়, মানে x টু দি পাওয়ার 0 আছে এখানটায়। দিয়ে দেখো তাহলে কতগুলো পদ আছে, দেখো তো এই পলিনোমিয়াল ফাংশনে কতগুলো পদ আছে, দেখো n, দেখো একটা করে কমছে, আবার তুমি দেখো এখানে a0, তারপরে দেখো a1 হলো, তারপরে 2 হলো, তারপরে এরকম করে n মাইনাস 1, তারপরে n হলো, তাহলে কতগুলো a থাকবে এখানে, এরকম a কতগুলো আছে, দেখো a0, তাহলে 1 থেকে n পর্যন্ত n খানা, আর 0টা নিয়ে একটা মানে n প্লাস 1টা, এরকম করে যদি ভাবো, তাহলে এখানে দেখো x0 তারপরে x1 তারপরে x স্কোয়ার। হ্যাঁ, তাহলে 0 থেকে দেখো n খানা আছে, তাহলে 0 থেকে n খানা মানে কত, n প্লাস 1টা পদ আছে এখানে। তাহলে দুরকম ভাবে ভাবলেই হবে, a0 দিয়ে ভাবলেও হবে, আবার x এর পাওয়ার দিয়ে ভাবলেও হবে। তাহলে একটা বহুপদী অপেক্ষক, এটা বহুপদী মানে পলিনোমিয়াল ফাংশন একটা, এটাকে আমাকে প্রমাণ করতে বলেছে এই পলিনোমিয়াল ফাংশনের যে লিমিটটা হবে x টেন্ডস টু a পয়েন্টে, সেটা pa মানে হচ্ছে যে পলিনোমিয়াল ফাংশনটা দিয়েছে, মানে আমরা সেই দেখেছিলাম না লিমিট অফ এফ এক্স এক্স টেন্ডস টু এ এবং এফ এর মধ্যে পরস্পর যে পার্থক্য ছিল, আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে এই লিমিট অফ এফ এক্স এক্স টেন্ডস টু এ মানে কি, লিমিটিং ভ্যালু, আর এফ এ মানে কি, এফ এ মানে হচ্ছে ফাংশনাল ভ্যালু, এ পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা। তাহলে এখানে সেই জিনিসটাই বলেছে, পি এ মানে হচ্ছে যে এই পলিনোমিয়াল অপেক্ষার ফাংশনাল ভ্যালুটা বলেছে এখানে, এই যে বহুপদী অপেক্ষকটা যে ফাংশনটা দিয়েছে, পলিনোমিয়াল ফাংশনটা দিয়েছে, তার ফাংশনাল ভ্যালু এই পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সাথে এর লিমিটিং ভ্যালুটা সমান হবে, সেটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো দেখি প্রমাণ করি। তাহলে আমি বসাই লিমিট পি এক্স এক্স টেন্ডস টু এ, তার মানে কি হচ্ছে লিমিট অফ পি এক্স মানে কত, পি এক্স এর মানটা লিখি 0 x টু দি পাওয়ার a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস a টু দি পাওয়ার n x, সরি x নয়, এটা শুধুমাত্র ছিল x টু দি পাওয়ার 0 ছিল, ওটা লেখার দরকার নেই। এটা কত আছে, x টেন্ডস টু a আছে, তাই তো
ঠিক আছে, তাহলে ইকুয়াল টু দিলাম। এবার কি করব দেখো, একটা জিনিস লক্ষ্য করেছিলে যে প্লাস বা মাইনাসের ক্ষেত্রে আমি কি করেছিলাম, চেয়েছিলাম যে প্রত্যেকটা ফাংশনের লিমিট, যেখানে তিনটে ফাংশন ধরেছিলাম সেখানে প্রত্যেকটা ফাংশনের সমষ্টি করে তাদের লিমিট করা যা, প্রত্যেকটা ফাংশনকে লিমিট করে তাদের সমষ্টি করাও তাই বলেছিলাম, তাই তো বলেছিলাম আগে একটা কি বলেছিলাম এখানে, এই যে এখানে তো তাই বলেছিলাম, এই যে এখানটায় তো তাই বলেছিলাম এখানে, সেটাই করবো আমি এখানে। তাহলে প্রত্যেকটা ফাংশনের লিমিট করবো এখানে, এটা সমান তাহলে কি লিখতে পারি, লিমিট অফ এ নট এক্স এন প্লাস এখানে এক্স টেন্স টু এ হবে, এ লিমিট অফ a1 x to the power n minus 1 x tends to a হবে প্লাস লিমিট অফ a2 x to the power n minus 2 x tends to a হবে প্লাস ডট 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 করে লিমিট অফ a n minus 1 x x tends to a হলো প্লাস লিমিট অফ a n x tends to a হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। এবার আমি আরেকটা থিওরেম বলেছিলাম, না কি থিওরেম বলেছিলাম দেখো এখানে, এই যে এই থিওরেমটা বলেছিলাম, লিমিট অফ সি অফ এফ এক্স, সি মানে কি কনস্ট্যান্ট, সেটা সমান কি লিখতে পারি, সেটা কনস্ট্যান্টটাকে বাইরে বের করে তার ফাংশনের লিমিটিং ভ্যালুটাও করতে পারি আমি এখানে, সেটাই করবো এখানে। এখানে a0 a1 a2 এগুলো কি, এগুলো একটা কনস্ট্যান্ট, এখানে চল কোনটা, এক্সটা চল, এইটা ভেরিয়েবল, এইটার লিমিট করবো আমি এখানে, কনস্ট্যান্টটার নয় কিন্তু, কনস্ট্যান্টটা তাহলে আমি এখানে বাইরে বার করে দেবো এখানে। তাহলে a নট লিমিট x টেন্স টু x টু দি পাওয়ার n, তাহলে x টেন্স টু a লিখলাম, এটা লিখলাম। একই রকম ভাবে এটাও তাই করবো, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস 1, এটাও তাই করবো, লিমিট x টেন্স টু দি পাওয়ার 2 x টেন্স টু a, একই রকম ভাবে প্রত্যেকটাই তাই করব, লিমিট x টেন্স টু a প্লাস, এটা দেখো এটা কিন্তু x এর কোনো চলই নেই, তাহলে এর লিমিটিং ভ্যালু কি হবে, এর লিমিটিং ভ্যালু শুধুমাত্র এটাই আছে, তো এটা ছাড়া তো আর কেউ নেই এখানে পদ বলতে তো আর কেউ পদ নেই, এখানে x এর কোনো চল নেই, তাই কোথায় বসাবো লিমিটটা তো কোথাও বসানোর জায়গা নেই এখানে, x টেন্স টু a, x এর মানটা তো বসানোর জায়গা নেই এখানে কোথাও, তাহলে এর লিমিটিং ভ্যালুটা কোনো একটা কনস্ট্যান্ট, যদি এখানে একটা জিনিস মনে রাখবে, লিমিট অফ সি x টেন্স টু a যদি হয়ে থাকে তাহলে মানে c হয়ে থাকবে তার লিমিটিং ভ্যালুটা, কোনো একটা কনস্ট্যান্টের লিমিট কিন্তু সেই কনস্ট্যান্টটাই হয়ে থাকবে, তাহলে এটা আমি কি লিখবো, এটা a n লিখে দেবো এখানটায়। ঠিক আছে, এবার প্রত্যেকের লিমিটটা বসাই আমি, এটা a0 a টু দি পাওয়ার n, x এর জায়গায় এর মানটা বসাচ্ছি এখানে, a1 a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ডট ডট করে a n মাইনাস 1 a প্লাস a n। এবার দেখো তুমি, এবার একটা জিনিস দেখো, এই যে px যেটা ছিল, সেই px এর জায়গায়, x এর জায়গায় যদি আমি a বসিয়ে দিতাম, তাহলে px এর ভ্যালুটা কি হতো, এটা দেখো px এর জায়গায় আমি যদি a বসিয়ে দিতাম, px এর জায়গায় যদি আমি a বসাতাম, তাহলে দেখো লক্ষ্য করো, তাহলে আমি x এর জায়গাগুলোতে a বসাচ্ছি, a নট a টু দি পাওয়ার n প্লাস a1 a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ডট 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 করে a n মাইনাস 1 a প্লাস a n, এটা হতো। তাহলে এবার দেখো এই জিনিসটা দেখো এবং এই জিনিসটা দেখো, দুটো ইকুয়াল টু, দেখো a নট a টু দি পাওয়ার n, দেখো এটাও ছিল, এটাও আছে, এটাও আছে, ডট ডট করে যেমন আছে এই জিনিসটা, তার মানে এটা সমান আমি লিখতে পারি pa, তাহলে হলো, তাহলে লিমিটিং ভ্যালুটা আর ফাংশনাল ভ্যালু সমান হলো এখানে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে এবার আসছি নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, লিমিট অফ সাইন 2x স্কয়ার মাইনাস x মাইনাস 1 এর লিমিটিং ভ্যালুটা বার করতে বলেছে আমাকে, এর মানটা আমার বার করতে বলেছে, তাহলে এর মানটা আমি কি করে বার করি দেখি। এবার আমরা একটা জিনিস করেছিলাম দেখো, সেই এখানে একটা থিওরেম পড়লাম কিছুক্ষণ আগে, এই যে লিমিট অফ এফ এক্স সমান এল এবং লিমিট অফ ফাই ওয়াই ইকুয়াল টু ফাই এল ওয়াই টেন্স টু এল এর জন্য যদি হয়ে থাকে, এবং যদি এই কন্ডিশনটা যদি হয়ে থাকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইকুয়াল টু যদি এফ এক্স হয়ে থাকে, তবে আমি কি করতে পারি না, এই যে ফাংশনের ভেতর আমি লিমিটটা ঢুকিয়ে দিতে পারি, এই যে ফাংশনটা আছে এই ফাংশনের ভেতর আমি লিমিট ঢুকিয়ে দিতে পারি। তাহলে এখানে দেখো এই থিওরেমের সাথে এই থিওরেমটা ম্যাচ করার চেষ্টা করো, দেখো এখানে দেখো ফাই অফ এফ এক্স দিয়েছে এখানে, তাহলে আমি এখানে দেখো সাইন এক্স টাকে যদি আমি ফাই এক্স ধরি, বা সাইন ওয়াইটাকে যদি ফাই ওয়াই ধরে থাকি, এবং ওয়াই সমান যদি এক্স ধরে থাকি বা এফ এক্স ধরে থাকি, মানে তুমি ধরো এখানে ধরো ফাই ওয়াই সমান ধরো সাইন ওয়াই লিখছো, সাইন ওয়াই লিখলে আর একটা কি লিখবে, আর একটা ধরো ওয়াই সমান এফ এক্স যেটা আছে, হ্যাঁ এটা সমান আমি এটা ধরলাম, ওয়াই সমান এফ এক্স এর ফাংশনটা আমি ধরবো এইটা ভেতরেরটা 2x স্কয়ার মাইনাস x মাইনাস 1, হ্যাঁ এই কন্ডিশন যদি হয়ে থাকে, এই কন্ডিশন দেখো স্যাটিসফাই করছে, ওয়াই সমান এফ এক্স কন্ডিশন স্যাটিসফাই করছে, আমি এখানে ধরে নিয়েছি আমি ওয়াই সমান এফ এক্স, ওয়াই সমান যদি এফ এক্স হয়ে থাকে, তাহলে আমি কি হচ্ছি, ফাই এর ভেতর তো এটা ঢুকিয়ে দিচ্ছি, দেখো ফাই ওয়াই এর ভেতর তো আমি এইটাকে ঢুকিয়ে দিচ্ছি,
ফাই ওয়াই এর ভেতর কাকে ঢুকিয়ে দিচ্ছে, এই এক্স এর ফাংশনটাকে ঢুকিয়ে দিচ্ছে, এফ এক্স লিখতে পারি, তাহলে ফাই অফ এফ এক্স লিখতে পারি। তো এখানে ওয়াই সমান তো এফ এক্স বলেছি, তো ফাই অফ এফ এক্স ঢুকিয়ে দিলাম, তাহলে ওয়াই এর জায়গায় আমি কি লিখবো, এফ এক্স এর সাথে কে সমান আছে, এইটা সমান আছে, তাহলে আমি ওয়াই এর জায়গায় এটা লিখতে পারি, তাহলে সাইন অফ 2x² - x - 1, তাহলে ফাই অফ এফ এক্স সমান হচ্ছে এটা হয়ে থাকবে। দেখো তাহলে এই যে এই কন্ডিশনটা দেখো, লিমিট অফ ফাই অফ এফ এক্স ইকুয়াল x টেন্ডস টু a যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ফাংশনাল দেখো এই যে ফাংশনটা ফাইটা বেরিয়ে এসে তার ভেতর এই যে এফ এক্স এর ফাংশনের ভেতর লিমিটটা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হতে পারে, তাহলে এক্ষেত্রে লিমিট অফ সাইন 2x² - x - 1 x টেন্ডস টু 1 সমান আমি কি বলতে পারি, সাইনটাকে বাইরে বের করে দিয়ে লিমিটটাকে ঢুকিয়ে দিতে পারি, তাহলে লিমিটটা এর ভেতর ঢুকে যাবে, তাহলে লিমিটটা এর ভেতর ঢুকে গেল x টেন্ডস টু 1 2x² - x - 1, তাহলে সেক্ষেত্রে কি হবে, সাইন অফ কি হলো, এ দেখো 2, তাহলে 1 বসালাম, 1² - 1, প্রত্যেকটা লিমিট হচ্ছে তো এখানে, এখানে তো প্রত্যেকটা লিমিট। এটাকে যদি আরো ভাঙো, ধরো এটাকে আরো ভাঙি, তাহলে এটাকে কেমন করে হবে, যদি ডাইরেক্ট না লিখি, এটাকে ডাইরেক্ট লিখে যায়, তাহলে 2 ইন্টু লিমিট x², 2টা কেন বার করে দিলাম, কনস্ট্যান্ট আছে বলে, c ইন্টু এফ এক্স, c ইন্টু এফ এক্স লিমিটিং ভ্যালু করলে c লিমিট এফ এক্স x টেন্ডস টু a হয়ে থাকে, সেটা আগে কিছুক্ষণ আগে একটা করলাম এখানে, তাহলে x² x টেন্ডস টু 1 হয়ে থাকবে, মাইনাস লিমিট x টেন্ডস টু 1 হয়ে থাকবে। কেন প্লাস মাইনাস থাকলে, তোমার আগেই বলেছিলাম যে এফ অফ এফ এক্স, এই যে এখানে একটা থিওরেম বলেছিলাম না, এই যে দেখো লিমিট অফ এফ এক্স মাইনাস জি এক্স সমান লিমিট অফ এফ এক্স মাইনাস লিমিট অফ জি এক্স হয়ে থাকে, সেটা আমি বলেছিলাম এখানে বলেছিলাম, সেই রকমই করছে এখানে কাজটা, এখানেও সেরকম করা হচ্ছে এখানে। তাহলে এটা কি হবে না, এটা তাহলে এটা হলো, এবং লিমিট অফ 1 x টেন্ডস টু 1, লিমিট অফ 1 মানে একটা কনস্ট্যান্ট পদ, তাহলে এটা 1ই হয়ে থাকবে, আগেই বললাম কিছুক্ষণ আগে, লিমিট অফ তাহলে 1² হয়ে থাকবে, তাহলে 2 ইন্টু 1² মাইনাস লিমিট অফ x এর জায়গায় 1 বসালে 1 হয়ে থাকবে, মাইনাস এটা মানে তো 1ই হয়ে থাকবে, তাহলে কত হলো, সাইন অফ 2 - 1 তার মানে কত হলো, সাইন অফ 0, তার মানে কত হবে, মানটা 0 হবে, তাহলে এর মানটা কত হলো, তাহলে 0 হলো। তাহলে ক্লিয়ার হলো এখানে, তাহলে এর মানটা কত হলো, কি করে বার করলাম, এর লিমিটিং ভ্যালুটা, মানে এর মান নয়, এটা লিমিটিং ভ্যালু, এর লিমিটিং ভ্যালুটা তাহলে কি করে বার হলো, তাহলে ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত। এবার আসছি নেক্সট কোশ্চেন। এবার কি কোশ্চেনটা দেখো, এবার বলেছে যে লিমিট x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x বাই a x টেন্ডস টু এর জন্য কি হবে, এর লিমিটিং ভ্যালুটা দেখো n a টু দি পাওয়ার n - 1, যেখানে কখন হবে, n এর মানটা দেখো দিয়ে দিচ্ছে, n হচ্ছে যে কোনো মূলত সংখ্যা, মূলত সংখ্যা মানে নিশ্চয়ই জানো তোমরা, p বাই কিউ আকারে যেগুলোকে প্রকাশ করা যায় সেগুলোকে মূলত সংখ্যা বলা হয়ে থাকে, যেখানে p কিউ, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0 এবং p কিউটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে থাকবে, ঠিক আছে। এবার আমাকে এটা একটা জিনিস মনে রাখবে, এটাকে কিন্তু 3টে ধাপে প্রমাণ করতে হবে। এটাকে প্রথম ধাপে কি করতে হবে, আমাকে মূলত সংখ্যার মধ্যে দেখো কে কে সংখ্যা পড়ে, দেখো মূলত সংখ্যার মধ্যে তোমার পূর্ণ সংখ্যাগুলো পড়ে, আবার তোমার যেগুলো পি বাই কিউ আকারে মানে দশমিক যেগুলো, সেগুলো কিন্তু মূলত সংখ্যার মধ্যে পড়ে থাকে, মানে ভগ্নাংশগুলোও পড়ে, আবার তোমার যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু মূলত সংখ্যার মধ্যে পড়ে থাকে। তাহলে আমাকে প্রথমত প্রমাণ করতে হবে যে এটা যদি পূর্ণ সংখ্যা হয়ে থাকতো, মানে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে থাকতো, তবেও এটা এরকম, তবেও এই কন্ডিশন স্যাটিসফাই হতো, আবার যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকতো তাহলেও এই কন্ডিশন স্যাটিসফাই করতো। তারপরে হচ্ছে যদি এটা পি বাই কিউ আকার মানে ভগ্নাংশের আকার যদি রাখা হতো, এটাকে যদি ভগ্নাংশ যদি হয়ে থাকতো এন এর মানটা, তাহলেও এই কন্ডিশন গুলো স্যাটিসফাই হতো। তাহলে আমাকে এন এর মান ধরে আমাকে চলতে হবে এই প্রমাণটা করতে গেলে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদেরকে এনটাকে একটা পূর্ণ সংখ্যা ধরবো। কি পূর্ণ সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরবো। তিনটে কেস হবে এখানে, এনটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, এবং পি বাই কিউ আকারে যখন থাকবে, পি বাই কিউ মানে এখানে হচ্ছে কিন্তু তোমার ওই ভগ্নাংশ আকারে যখন দেখতে লাগবে এনটা যখন, ঠিক আছে। তাহলে চলো প্রথমে প্রমাণ করি যে প্রথম যে কন্ডিশনটা কি বললাম, এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে থাকে, এন যখন প্রথম ফার্স্ট কন্ডিশন আমি লিখছি এখানে, ফার্স্ট কন্ডিশনে কি বলছে, এন হচ্ছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে কি হবে সেটা এবার দেখি। এবার একটা জিনিস লক্ষ্য করো, দাঁড়াও এটা লিখে নি, দেখো তাহলে কি হবে, দেখো x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n বাই x বাই a x টু দি পাওয়ার a সমান এটা লিখতে পারি আমি x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a x স্কোয়ার x টু দি পাওয়ার n মাইনাস 3 ডট ডট করে a টু দি পাওয়ার n মাইনাস 1 x টেন্ডস টু a। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইখান থেকে এইটা আসলো কি করে, এইখান থেকে একবার ডাইরেক্ট এখানে চলে আসলো কি করে, সেটা মনে প্রশ্ন আসতেই পারে সবারই, সাধারণত এটা আসে সবাই, ঠিক আছে। এবার তাহলে চলো দেখি কি করে আসলো। এক কাজ করি, এখানে
এখানে একটা রাফ করে নি বড় করে। এখানে কি করব, x মাইনাস এ লিখবো, কাকে ভাগ করছি, x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n, এটাকে ভাগ করছি। তাহলে ভাগ করি, তাহলে প্রথমে কি করব, x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে গুণ করব, তাই তো x মাইনাস 1 দিয়ে গুণ করলে n হয়ে থাকবে, আর মাইনাস a x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কি পড়ে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে নিশ্চয়, তাহলে a x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস a টু দি পাওয়ার n। এবার কি করব, a x টু দি পাওয়ার n মাইনাস 2 দিয়ে গুণ করব, a x টু দি পাওয়ার n মাইনাস দিয়ে 2 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো a x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো গুণ করলে এটাকে, তারপরে এটাকে এটা দিয়ে গুণ করছি, তাহলে a স্কয়ার x টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে থাকবে। এবার কি করব, এটা প্লাস হয়ে থাকবে a স্কয়ার x টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস a টু দি পাওয়ার n। এবার কি করব, a স্কয়ার x টু দি পাওয়ার n মাইনাস 3 দিয়ে গুণ করব, তাহলে a স্কয়ার x টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে থাকবে, আর এখানে হবে যে মাইনাস a কিউ x টু দি পাওয়ার n মাইনাস 3 হয়ে থাকবে। এবার কি করব, এটা প্লাস হয়ে থাকবে a কিউ x টু দি পাওয়ার n মাইনাস 3 মাইনাস a টু দি পাওয়ার n। তাহলে একই রকম ভাবে আবার এরকম করে করব, a কিউ n মাইনাস 4 হয়ে থাকবে। তাহলে এরকম করেই দেখো চলতে থাকছে, এরকম করেই চলতে থাকছে। তাহলে এটা কোথায় গিয়ে শেষ হবে, এটা দেখো লাস্টে, দেখো তোমাকে, দেখো লাস্টে দেখো তোমাকে এটা কাটতে হবে, তোমাকে লাস্টে কিন্তু এটা কাটতে হবে। লাস্টে যদি তোমাকে এটা কাটতে হয় তাহলে এর সাথে কত গুণ করলে এটা কাটবে। লাস্টে দেখো, লাস্টে যখন যাবে তোমার এরকম করে, লাস্টের সংখ্যাটা কি আসবে, তাহলে সেটা দেখো, লাস্টের সংখ্যাটা আসবে তোমার a n মাইনাস 1 x মাইনাস a, এরকম আসবে লাস্টের সংখ্যাটা, দেখো এইরকম আসবে, তাই তো। এরকম করে যদি যাতে থাকে তাহলে এনটা দেখো ডিক্রিজ হচ্ছে, মানে এনটা আস্তে আস্তে এই এন এর মানটা দেখো এখানে দেখো কমছে, এই যে এক্স এর যে পাওয়ারটা সেটা দেখো এখানে কমছে, আর এর পাওয়ারটা দেখো বাড়ছে, তাহলে এর পাওয়ারটা এক সময় n মাইনাস 1 হবে, তাই তো, বাড়তে 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 এরকম হবে, আর এক্স এর পাওয়ারটা এক সময় দেখো কমতে 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 একে গিয়ে দাঁড়াবে, তাই তো। তাহলে এক সময় এরকম দাঁড়াবে, সেই সময় তাহলে দেখো কত গুণ করলে এটা কাটাকাটি হবে, এটা n হবে, সরি এটা n হবে, এই যে। তাহলে সেই সময়কে কত দিয়ে কাটতে হবে, তাহলে সেই সময় দেখো কত গুণ করতে হবে, তাহলে সেই সময় গুণ করতে হবে, এ দেখো প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 1, দেখো এটা গুণ করে দেখো, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1 x মাইনাস a n, এটা তখন কেটে যাবে। লাস্টের সংখ্যাটা দেখো এরকম হবে। তাহলে কেমন হচ্ছে, তাহলে সংখ্যাটা দেখো, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a স্কয়ার x টু দি পাওয়ার n মাইনাস 3 ডট করে এরকম করে চলতে থাকতে দিয়ে a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে সংখ্যাটা এটাকে এটা দিয়ে ভাগ করলে তাহলে এই সংখ্যাটা পাচ্ছি আমরা, তাহলে পেলাম এখান থেকে ক্লিয়ার। তাহলে কি করে আসলো বোঝা গেল এখানে। এবার কি করব, এবার এর লিমিট গুলো সব বসাবো আমি, তাহলে এর প্রত্যেকটা যদি আমি লিমিট বসাই, তাহলে লিমিট অফ x টু দি পাওয়ার n মাইনাস 1, আর বলতে হবে না নিশ্চয়ই কি করে হচ্ছে, এগুলো প্রত্যেকটারই যাবো আমি এদিক থেকে। তাহলে x টেন্স টু a প্লাস a ইন্টু লিমিট x টু দি পাওয়ার n মাইনাস 2 x টেন্স টু a, তারপরে হচ্ছে যে প্লাস a স্কয়ার লিমিট x টু দি পাওয়ার n মাইনাস 2 x টেন্স টু a, এরকম করেই চলতে থাকছি। তাহলে কোথায় গিয়ে থাকবো, লিমিট অফ x টেন্স টু 1 x টেন্স টু a, তাই তো। এটা মানে তো a টু দি পাওয়ার n হবে, n মাইনাস 1 হবে। তাহলে এখানে সব কটা x এর জায়গায় এর মানগুলো বসাবো, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট করে এরকম করে চলতে থাকলে a টু দি পাওয়ার n মাইনাস 1ই থাকলো। তাহলে এখানে কি হলো, a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এখানে a গুণ করলে তার মানে কি এক যোগ হচ্ছে, সূচকের নিয়ম কি হচ্ছে, এর পাওয়ার এ যদি দুটো যদি সেম থেকে থাকে, এখানে দেখো দুটো সেম আছে, তাহলে এদের পাওয়ার গুলো যোগ হয়ে থাকে, গুণ করার সময় পাওয়ার গুলো যোগ হয়ে থাকে, তাহলে পাওয়ার গুলো এর পাওয়ারে কত আছে, 1 আছে, তাহলে 1 প্লাস এটা করলে তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1ই হয়। এরকম যোগ করলে তাহলে কত হবে, এটা একটুখানি ভুল হয়েছে, এটা 3 হবে, এটা একটু ভুল হয়েছে, এটা 3 হবে এটা। তাহলে এটা পাওয়ার যোগ করলে কত হবে, n মাইনাস 1 হয়ে থাকবে। একই রকম ভাবে সবকটাই n মাইনাস 1 হয়ে থাকবে পাওয়ার গুলো। তাহলে কতগুলো n আছে এখানে, কতগুলো a আছে এখানে কতগুলো a থাকবে এখানে দেখো প্রথমে যে এইখানটা দেখো, এইখানে দেখো a ছিল না, এখান থেকে a শুরু হয়েছে, তাহলে কতগুলো দেখো, এখানে দেখো পাওয়ারে 1 ছিল, তারপরে 2 আছে, তারপরে 3, এরকম করে বাড়তে 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 কতগুলো হলো, n মাইনাস 1টা। তাহলে এইখান থেকে a কতগুলো আছে, 1 2 3 করতে 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 n মাইনাস 1, তাহলে n মাইনাস 1টাই আছে। তাহলে এইটা নিয়ে কতগুলো পদ আছে টোটাল, তাহলে এইটা হচ্ছে আরেকটা পদ, তাহলে এইটা নিয়ে টোটাল পদ আছে, তাহলে n খানা পদ আছে টোটাল। তাহলে এইখানে কতগুলো a থাকবে, এখানে তাহলে কতগুলো a থাকবে, n খানা a থাকবে, এখানে a টু দি পাওয়ার n মাইনাস 1 থাকবে, কতগুলো থাকবে, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, তাই তো। তাহলে যদি ধরো দুটো a থাকলে কত হবে, 2 ইন্টু a লিখি, 3টে যদি থাকে তাহলে 3 ইন্টু a লিখি, সেরকম n খানা যদি a টু দি পাওয়ার n মাইনাস 1 থাকে, তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 লিখবো সেটা। তাহলে এখান থেকে তাহলে দেখো এটা প্রমাণ হয়ে গেল, এটা স্যাটিসফাই করে গেল। তাহলে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করলো। এবার আসছে আমরা ঋণাত্মক যদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে, ঋণাত্মক মানে কি হয়ে থাকবে, দ্বিতীয় কন্ডিশন, সেকেন্ড স্টেপ। যদি ঋণাত্মক n যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, ঋণাত্মক
পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে। এন যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আমি এনটাকে লিখতে পারি ইকুয়াল টু মাইনাস এম ইকারে, যেখানে এমটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই তো। দেখো দেখো 3 আছে, -3 আছে, x সমান ধরো -3, ধরো n সমান -3, তাই তো। সেটাকে আমি লিখতে পারি না যে আমি এই যে শুধুমাত্র এই সংখ্যাটাকে আমি m ধরতে পারি না এখানে। আমি যদি m সমান 3 ধরি তাহলে n সমান -m হবে না এখানে। n সমান -3 যদি সেখানে 7 থাকুক না কেন, 7 যদি থাকে এখানে, তাহলে আমি যদি m সমান 7 ধরি তাহলে n সমান -m লিখতে পারি না। আমি mটাকে ধরছি ধনাত্মক, মানে শুধুমাত্র সংখ্যাটাকে ধরছি, ধনাত্মক জিনিসটাকে ধরছি আমি m, আর ঋণাত্মক নিয়ে তাহলে -m মানে হচ্ছে যে n হয়ে থাকবে তাহলে, ঠিক আছে। n মানে হচ্ছে -m, nটা তো ঋণাত্মক, তাই জন্য আমি ধরেছি, ঠিক আছে। তাহলে ক্লিয়ার। তাহলে এইখানে আমি দেখো এখন কার লিমিট বার করব, লিমিট অফ x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a x টেন্স টু a, এটা হয়ে থাকবে। আমি n এর জায়গায় -m লিখবো, n এর জায়গায় কি লিখবো, -m লিখবো। তাহলে লিমিট x টু দি পাওয়ার -m a টু দি পাওয়ার -m বাই x মাইনাস a x টেন্স টু a। লিমিট দেখো একটা জিনিস লক্ষ্য করো যে x টু দি পাওয়ার -2 মানে কি 1/x স্কয়ার, x টু দি পাওয়ার -3 মানে কি 1/x কিউব, তাই তো। তাহলে x টু দি পাওয়ার -m মানে কত হবে, 1/x টু দি পাওয়ার m হবে তো, তাই তো হওয়ার কথা। তাহলে 1/x টু দি পাওয়ার m লিখতে পারি, -1/a টু দি পাওয়ার m, এটাও সেরকম ভাবেই হবে, x মাইনাস a x টেন্স টু a লিখলাম। লিমিট কি করবো, গুণ করে দিই। তাহলে গুণ করলে কত হবে, x টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার m বাই x মাইনাস a x টেন্স টু a ইকুয়াল টু কি করবো, লিমিট দেখো মাইনাসটা কমন নিচ্ছি এখানে, -1/x টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m, এটা নিলাম, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত। এবার কি করছি, x মাইনাস a, মাইনাসটা কমন নিলাম কোথায়, আমি এটাকে এদিকে লিখবো আর এটাকে এদিকে লিখলাম, তাই জন্যই মাইনাসটা নিচে। দেখো a টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার m ছিল, আমি x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m লিখলাম, তাই জন্যই আমি এই মাইনাসটা নিয়েছি এখানে, এটাকে উল্টে দেওয়ার জন্যই আমি মাইনাসটা নিয়েছি। এবার দেখো x টেন্স টু a এটা লিখলাম। এবার এইখানটা লক্ষ্য করো ভালো করে, আমি এখানে দুটো পার্টে ভাগ করে দিলাম, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই দুটো পার্টে ভাগ করে দিলাম। এটাকে আমি তাহলে লিখতে পারি দেখো ইকুয়াল টু দিয়ে লিমিট, মাইনাসটা সামনে নিলাম, 1/x টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m x টেন্স টু a, এটা ইনটু লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m বাই x মাইনাস a, এই দুটো আকারে লিখে দিলাম। এই দেখো প্রথমে কি ছিল, এই দুটো গুণ আকারে ছিল, আমি এই দুটোকে আমি দুটোকে লিমিট বসিয়ে দিলাম, এটাকে একটা লিমিট করলাম ইনটু এটাকে লিমিট করলাম, ঠিক আছে, x টেন্স টু a এর জন্য। তাহলে দেখো এই পার্টটা দেখো, তাহলে এখানে x এর জায়গায় a এর মানটা বসিয়ে দেবো, মাইনাস লিমিট, তাহলে লিমিটটা বসিয়ে যদি দিই তাহলে এখানে a যদি বসিয়ে দিই তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m, তাই তো। আর ইনটু দেখো লিমিট x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m বাই x মাইনাস a, mটা কি ধরেছিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই যে ফর্মটা, এই ফর্মটা দেখো আমি আগেই প্রমাণ করেছিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য এইটা হয়ে থাকবে, এই যে এটা সমান এটা স্যাটিসফাই করবে ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য, আগেই প্রমাণ করলাম, প্রথম যে কন্ডিশনটা প্রমাণ করলাম, তাই তো প্রমাণ করলাম n ইনটু, তাহলে n এর জায়গায় m যদি বসাতাম তাহলে কি হতো, mটা তো ধনাত্মক ধরেছি আমি, nটা ঋণাত্মক ছিল, ঋণাত্মকের জন্য আমি প্রমাণ করছি এখন, কিন্তু ধনাত্মকের জন্য আমি আগেই প্রমাণ করে এসেছি। ঋণাত্মক প্রমাণ করার জন্য কিন্তু আগে ধনাত্মক প্রমাণ করে এসে আমাকে ঋণাত্মক প্রমাণ করতে হবে, তবেই আমার হবে, না হলে কিন্তু হবে না, ঋণাত্মক প্রমাণটা করতে পারবো না আমরা। ধনাত্মকটা প্রমাণ করেছি বলেই ঋণাত্মকটা এখন প্রমাণ করতে পারছি আমি। তাহলে ঋণাত্মক দেখো ধনাত্মকটা কি প্রমাণ করছি, তাহলে m এর জায়গায় m বসাতে পারি, কারণ এখন তো mটা আমার ধনাত্মক, তাহলে m যদি বসাতাম তাহলে এখানে কত হতো, এর লিমিটটা কত হতো, m ইনটু a টু দি পাওয়ার m মাইনাস 1 হতো, তাই তো। তাহলে এক্ষেত্রে তাহলে কত হতো, তাহলে আমার একটু m ইনটু a টু দি পাওয়ার m মাইনাস 1 হবে, তাই তো, এর লিমিটটা তাই তো হবে এখানে। এখান থেকে কি করলাম, মাইনাস a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m আছে, মানে পাওয়ারে যোগ হয়, তাহলে m প্লাস m মানে 2m হয়ে থাকবে, 2m 1 বাই এটা m a টু দি পাওয়ার m মাইনাস 1 হয়ে থাকবে, তাই তো হলো। এবার তাহলে কি করব, এবার দেখো এইটা সেম আছে সূচকের নিয়ম অনুসারে, তাহলে যদি এটা এই দুটো সেম যদি থেকে থাকে তাহলে কি হবে না, পাওয়ারে বিয়োগ হবে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় পাওয়ারে পরে, তাহলে মাইনাস m ইনটু a টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস 2m, তাহলে এই পর্যন্ত হলো। তাহলে ইকুয়াল টু কি হবে, মাইনাস m ইনটু a টু দি পাওয়ার, দেখো এটা বিয়োগ করলে কত হবে, মাইনাস m মাইনাস 1, তাই তো হলো।
এবার দেখো আমি মাইনাস এম সমান কি ধরেছিলাম, এন ধরেছিলাম, তো মাইনাস এম সমান এন ধরেছিলাম। কোথায় ধরেছিলাম? এই যে এইখানে ধরেছিলাম। মাইনাস এম সমান ধরেছিলাম এন, তাহলে এন সমান মাইনাস এম ধরেছিলাম, তাহলে মাইনাস এম এর জায়গায় আমি এন বসিয়ে দেবো। মাইনাস এম মানে কত হবে? এন হবে ইন্টু এ, মাইনাস এম মানে কত? এন হলো -1। তাহলে প্রমাণ হলো এন যদি ঋণাত্মক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও এই কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে প্রমাণটা হয়ে গেল এখান থেকে ক্লিয়ার। তাহলে এবার আসছি 3 নম্বর কেসে। থার্ড কেস, 3 নম্বর কেসে কি বলছে? 3 নম্বর কেসে বলছে এনটা যদি পি বাই কিউ হয়ে থাকে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 হয়ে থাকবে এবং কিউটা অবশ্যই নট ইকুয়াল টু 1 হয়ে থাকবে। কিউটা যদি 1 হয়ে থাকে তাহলে কি হবে? দেখো দেখো আমি কি বলছি, এবার যদি এনটা যদি পি বাই কিউ আকারে থেকে থাকে, কিউটা অবশ্যই নট ইকুয়াল টু 0 এবং কিউটা নট ইকুয়াল টু 1 হয়ে থাকবে। কিউটা 0 হলে তো অবশ্যই বুঝতে পারছি যে সংখ্যাটা আনডিফাইন্ড হয়ে থাকবে সেখানে। আর কিউটা নট ইকুয়াল টু 1 মানে কি হচ্ছে? দেখো কিউটা যদি 1 হয়ে থাকে তাহলে কি হয়ে থাকবে? যদি পি এর যা খুশি মান হবে, পি কিউ এখানে কিন্তু পূর্ণ সংখ্যা দুটোই, পি কিউ কিন্তু পূর্ণ সংখ্যা। এবার যদি কিউটা যদি 1 হয়ে থাকে, কিউ যদি 1 হয়ে থাকে, ধরো পিটা ধরো পূর্ণ সংখ্যা, দুটোই পূর্ণ সংখ্যা, কিউটা আমি ধরলাম 1 আর পিটা ধরলাম ধরো 7 ধরলাম, তাহলে 7/1 মানে কত হচ্ছে? 7 হচ্ছে। 7টা কি হচ্ছে? তাহলে একটা পূর্ণ সংখ্যা হচ্ছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে না, ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য তাই প্রমাণ করলাম। আবার কি এখানে আমি আবার প্রমাণ করতে যাবো কেন? আমি এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো বাদ দিয়ে যেগুলো থাকছে, মূল সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা বাদ দিয়ে যেগুলো থাকছে সেইগুলোর ক্ষেত্রে আমি এখানে প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এখানে যে পি কিউ দুটোই হতে পারে। এখানে যে পিটা আছে সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ও ধনাত্মক হতে পারে। আমি কিছু ধরলাম না এখানে, কিন্তু কিউটা এখানে অবশ্যই ধনাত্মক হয়ে থাকবে। কিউটা ধনাত্মক হবে। আমি ধনাত্মক ধরলাম। দুটো যদি একই সঙ্গে হোল্ড করে তাহলে কিন্তু একটু অসুবিধা থাকতে পারে, তাই জন্য একটাকে ঋণাত্মক ধনাত্মক দুটোই ধরলাম আর একটাকে ধনাত্মক ধরলাম। কেন ধরলাম? দেখো যদি কিউ এবং পি যেখানে ঋণাত্মক হয়ে যাবে সেখানে কি হবে? পি বাই কিউ সমান ধনাত্মক হয়ে যাবে, আর দুটো যদি ধনাত্মক হয়ে যায় সেক্ষেত্রে ধনাত্মক হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে দেখো যদি একটা ঋণাত্মক এবং একটা ধনাত্মক যদি ধরলে, এখানে যদি পিটা ঋণাত্মক হয়ে থাকে তার মানে পি বাই কিউটা দেখো সবসময় ঋণাত্মক হবে। আবার পিটা যদি ধনাত্মক হয়ে থাকে তাহলে পি বাই কিউটা সবসময় ধনাত্মক হয়ে থাকবে। তাহলে দেখো এই দুটো কন্ডিশনের মধ্যেই সবকিছু স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এখানে পি বাই কিউটা ঋণাত্মক ধনাত্মক দুটোই হতে পারে। দুটো কেসেই আমি দেখবো। আমি এখানে ধরে নেব যে এক্স টু দি পাওয়ার 1 বাই কিউ সমান ওয়াই এবং এ টু দি পাওয়ার 1 বাই কিউ সমান বি, এই দুটো ধরে নেবো। এখানে ওয়াই এবং বিটা কিন্তু দুটোই কিন্তু বাস্তব সংখ্যা। হ্যাঁ, এই দুটো ধরে নেবো। যেখানে কিন্তু দেখো এক্সটা যদি কোন দিকে যাচ্ছিল? তোমার এ এর দিকে যাচ্ছিল। এক্সটা এর দিকে যাওয়ার ফলে কিন্তু ওয়াইটা কোন দিকে যাবে? এ টু দি পাওয়ার 1 বাই কিউ এর দিকে যাবে। এ টু দি পাওয়ার 1 বাই কিউ এর দিকে যাবে, তার মানে কোন দিকে যাবে? তাহলে ওয়াইটা বি এর দিকে যাবে। এ টু দি পাওয়ার 1 বাই কিউ মানে তো বি, এখানে ধরেছিল এ টু দি পাওয়ার 1 বাই কিউ এর দিকে যাবে, তাই তো হচ্ছে। এক্সটা যদি এর দিকে যায় তাহলে এক্স এর মানটা এক্স এর জায়গায় যদি এ বসাও তাহলে কি হবে? ওয়াইটা কোন দিকে যাচ্ছে? তাহলে এ টু দি পাওয়ার 1 বাই কিউ এর দিকে যাচ্ছে। 1 বাই কিউ মানে কি ধরেছি? আমি বি ধরেছি, তাহলে বি ওয়াইটা বি এর দিকে যাবে। তাহলে ক্লিয়ার এখানে? এবার আমি কি করব? আমি দেখো এখানটা দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স বাই এ সমান, এটাকে আমি কি লিখতে পারি? তাহলে এক্স টু দি পাওয়ার পি বাই কিউ লিখতে পারি। এন সমান পি বাই কিউ ধরেছি তো, তাহলে এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার পি বাই কিউ লিখতে পারি, এখানে এক্স বাই এ লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস দেখো, এখানে এক্স টু দি পাওয়ার 1 বাই কিউ দিয়ে তার পাওয়ার করলাম পি, এটা লিখতে পারি তো? সূচকের নিয়ম অনুসারে আমি লিখতে পারি এগুলো সব, এটা লিখলাম। এবার দেখো এই জিনিসটা মানে কত ধরেছিলাম? ওয়াই ধরেছিলাম। এই জিনিসটা মানে কত ধরেছিলাম? বি ধরেছিলাম। তাহলে আমি এখানে কি লিখতে পারি? ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস বি টু দি পাওয়ার পি বাই এক্স মানে কত ধরেছিলাম? এক্স দেখো, এক্স মানে হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার 1 বাই কিউ মানে হচ্ছে যে ওয়াই, তার মানে এক্স সমান হবে যে ওয়াই টু দি পাওয়ার কিউ হবে এখানে। হ্যাঁ, এর সূচকের নিয়ম অনুসারে এখানে কেমন করে করলাম? ওয়াই টু দি পাওয়ার কিউ, দেখো কিউ দিয়ে যদি গুণ করে উপরে যদি পাওয়ার করে দিই, দুটো যদি কিউ দিয়ে পাওয়ার করে দিই উভয় পক্ষে, তাহলে দেখো কিউ কিউ কেটে গিয়ে 1 হয়ে থাকে, তাহলে এক্স হয়ে থাকবে আর এটা ওয়াই টু দি পাওয়ার কিউ হয়ে থাকবে। ঠিক আছে, সেখান থেকেই করলাম আমি এখানে। তাহলে এটা এক্স টু দি পাওয়ার, এখানে ওয়াই টু দি পাওয়ার কিউ হবে, আর এটা কি হবে? এটা একই রকম ভাবে বি টু দি পাওয়ার কিউ হবে, বি টু দি পাওয়ার কিউ হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার কি করব? আমি এবার ওপর নিচে ওয়াই মাইনাস বি দিয়ে ভাগ করব, দুটো ক্ষেত্রেই ভাগ করব। ওয়াই মাইনাস বি দিয়ে দুটো ক্ষেত্রেই ভাগ করব। ওয়াই টু দি পাওয়ার পি বাই বি টু দি পাওয়ার পি আছে, এবার ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস বি টু দি পাওয়ার কিউ আছে বাই ওয়াই বাই বি করতে পারি। এবার করলাম। এবার কি করব? এবার যদি এখানে লিমিট বসাই, এখানে যদি আমি লিমিট বসাই তাহলে এখানেও লিমিট বসবে। আমি এবার লিমিট বসাবো, লিমিট এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স বাই এ এক্সটেন্স টু এ সমান যদি লিমিট কি হবে? এখানে y টু দি পাওয়ার p বাই মাইনাস বি টু দি পাওয়ার p বাই y মাইনাস বি,
ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস বি টু দি পাওয়ার কিউ বাই ওয়াই মাইনাস বি। এখানে কার লিমিট হবে? এখানে ওয়াই, দেখো ওয়াইটা আছে, এখানে এক্স এর জায়গায় আমি কিন্তু ওয়াইটা লিখেছি, দেখো এক্স এর জায়গায় আমি ওয়াইটা লিখেছি, তাহলে ওয়াইটা হবে, ওয়াই এর লিমিটটা কি বললাম, ওয়াই এর লিমিটটা দেখো বি এর দিকে যাবে, তাহলে বি হবে এখানে, ওয়াই টেন্স টু বি হয়ে থাকবে। ক্লিয়ার এইখানটায়? এবার কি লিখবো, এবার দেখো ভাগ আছে, আমি এটার ওপর লিমিট লিখবো, এটার ওপর লিমিট লিখবো। হ্যাঁ, ভাগের ক্ষেত্রে এবার এফ এক্স বাই জি এক্স যদি থেকে থাকে, আমি আগেই বলেছিলাম যে লিমিট অফ এফ এক্স বাই জি এক্স যদি থেকে থাকে তাহলে প্রত্যেকটা লিমিট করে ভাগ করাও মানে তাই, তাহলে প্রত্যেকটা লিমিট করবো। এখানে লিমিট অফ ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস বি টু দি পাওয়ার, সরি পি ছিল এটা, ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস বি টু দি পাওয়ার পি বাই ওয়াই মাইনাস বি, ওয়াই টেন্স টু বি। আর এখানে লিখবো লিমিট অফ ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস বি টু দি পাওয়ার কিউ বাই ওয়াই মাইনাস বি, ওয়াই টেন্স টু বি ইকুয়াল টু, এখানে দেখো কি হবে তাহলে, পিটা কি ধরেছিলাম, পিটা ধরেছিলাম যে ঋণাত্মক বা ধনাত্মক, কি ধরেছিলাম, পূর্ণ সংখ্যা ধরেছিলাম, পূর্ণ সংখ্যা হবে, আমি আগেই বলেছিলাম পি কিউ পূর্ণ সংখ্যা, তাহলে ঋণাত্মক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক বা ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমি আগেই প্রমাণ করেছিলাম যে এটা হয়ে থাকবে, দুটো ক্ষেত্রেই তো প্রমাণ করলাম যে পূর্ণ সংখ্যাগুলোর জন্য এটাই তো হয়ে থাকবে, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে কি হবে, পি ইন্টু এখানে কি হবে বি টু দি পাওয়ার বি আছে, তো এখানে এর জায়গায় বি আছে, পি ইন্টু এখানে এন এর জায়গায় পি আছে, আর এখানে এ জায়গায় বি আছে, তাই তো, তাহলে পি ইন্টু বি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হয়ে থাকবে। আর একই রকম ভাবে এখানেও এটাও তো পূর্ণ সংখ্যা, এটা ধনাত্মক বা এখানে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য তো আমি প্রমাণ করেই এসছি এটাও, তাহলে কিউ ইন্টু বি টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হয়ে থাকবে। তাহলে হয়ে গেল এখান থেকে তাহলে কি হবে, পি বাই কিউ, আর এখানে পাওয়ারে যোগ হয়ে থাকবে, বি টু পাওয়ারে বিয়োগ হয়ে থাকবে, এখানে ভাগের ক্ষেত্রে মাইনাস কিউ মাইনাস ওয়ান হয়ে থাকবে, তাই তো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি তাহলে বলতে পারি যে দেখো এটা সমান পি বাই কিউ বি টু দি পাওয়ার, এখানে দেখো ওয়ান, সরি এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে, এটা প্লাস হলো পি মাইনাস ওয়ান মাইনাস অফ কিউ প্লাস অফ ওয়ান হয়ে থাকবে, এটা ওয়ানটা কেটে গেল, পি মাইনাস কিউটা পড়ে থাকবে এখানে, পি মাইনাস কিউটা পড়ে থাকবে এখানে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো আমি দেখো বি এর জায়গায় আমি এটা বসাবো, তাহলে বি সমান আমি কত বলেছিলাম, তাহলে পি বাই কিউ, বি সমান বলেছিলাম এ টু দি পাওয়ার ওয়ান বাই কিউ, তাহলে বি এর জায়গায় আমি এ টু দি পাওয়ার ওয়ান বাই কিউ বসালাম, আর এখানে পি মাইনাস কিউটা থাকলো, ঠিক আছে, এটা হলো, দিয়ে এবার পি বাই কিউ লিখলাম, দিয়ে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ বাই কিউ লিখে দিলাম এখানে, এবার লিখলাম যে পি বাই কিউ এ টু দি পাওয়ার, এখানে পি বাই কিউ আছে, পি বাই কিউ আর মাইনাস কিউ বাই কিউ মানে ওয়ান হয়ে থাকবে, তাহলে এখানে পি বাই কিউ সমান কত ধরেছিলাম, এন ধরেছিলাম, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে প্রমাণ হলো, এটা ক্ষেত্রে এটা সমান এটা প্রমাণ হলো, তাহলে তিনটে কেসই প্রমাণ হয়ে গেল, তাহলে অতএব এটা সমান এটা এখন বলতে পারি যখন এন সমান যে কোনো মূল সংখ্যা হয়ে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? আর একটা জিনিস আছে এখানে বলেছে যে লিমিট অফ সাইন এক্স বাই এক্স, এক্স টেন্স টু জিরো সমান ওয়ান হয়ে থাকবে, এক্সটা কিন্তু ডিগ্রিতে নয়, এই যে সাইন এক্স যেটা এটা কিন্তু ডিগ্রি নয়, কিন্তু এটা রেডিয়ানে থাকবে, এটা যখন রেডিয়ানে থাকবে তখনই হবে কিন্তু এই কন্ডিশন হোল্ড করবে। আর এই প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই, এই প্রমাণটা করার দরকার নেই, শুধুমাত্র এর জিনিসটা মনে রাখো, এই মানটা মনে রাখো, এই মানটা তোমাদের অঙ্ক করার সময় কাজে লেগে থাকবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত থাক আজকে, এবার বাকিটুকু তোমাদের এক্সাম্পলটা পরের দিন ধরবো এবং এক্সারসাইজটাও নেক্সট দিন দেখবো, সুযোগ যদি পাই তাহলে করাবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।